টানা বর্ষণে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। চট্টগ্রাম নগরীর পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত কয়েক উপজেলার নিম্নাঞ্চল, ভোগান্তিতে পানিবন্দী মানুষ। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজ কাম নাই। মানুষ ঘর বাড়ি সব ডুবে গেছে। সামর্থ্যবান আছে তাদের কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা আসতেছে, এরকম যেমন খানাপিনা। হবিগঞ্জ সদরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত অন্তত ২০টি গ্রাম। শেরপুরে ৩ উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে। প্রায় ১.৫ যুগ ধরে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা ঢুকছে নড়াইলের এক স্কুল শিক্ষকের অ্যাকাউন্টে। প্রতিবেদন না করতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা প্রধান শিক্ষকের। সে কিন্তু এর মধ্যে কোনো কিছু জানে না, কিছুই জানে না। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন। বান্দরবানে ৬ দিন ধরে টানা বৃষ্টিপাতে সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে জেলার নিচু এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় অভ্যন্তরীণ উপজেলা সহ ঢাকা চট্টগ্রামের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে শুকনো খাবার। ৫-৬ দিন ধরে বৃষ্টি বর্ষা খাইতে লইতে পারি না, কারণ কাজ কাম নাই। কাজ নাই, খেটে খাওয়া মানুষ, খুব অসুবিধা আছে, ঘরগুলো ডুবে গেছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো জলাবদ্ধ। বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে ব্যাহত যান চলাচল। খোলা হয়েছে একাধিক আশ্রয় কেন্দ্র। সাজেকে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। খাগড়াছড়িতে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়া খালের পানি নেমে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঘরবাড়ি ও সড়ক থেকে নেমে গেছে পানি, শুরু হয়েছে যান চলাচল। তবে ছোট মেরুং ইউনিয়নে এখনো জলমগ্ন হাজারো পরিবার। থেমে থেমে চলছে বৃষ্টিপাত। কক্সবাজারে বৃষ্টি কমে এলেও চকরিয়া, পেকুয়া, রামু সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত। সবচেয়ে বেশি ভোগান্তিতে চকরিয়ার নিচু এলাকার বাসিন্দারা। বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। এদিকে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে এহসান আল কুতুবির কাছে। এহসান, প্লাবিত এলাকার পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি সড়ক। এটি হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ যাতায়াতের যে প্রধান সড়ক, সেটি এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও হচ্ছে কোমর পরিমাণ পানি। এই পানি পাড়ি দিয়ে যাতায়াত করছে এখানে যারা যাত্রী, বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করছে তারা। এবং অনেক গাড়ি আটকে আছে দুই পাশে। বলা যায় খুব বেশি ভোগান্তি হচ্ছে। এবং হচ্ছে এখানকার আশপাশের যে বাড়িগুলো, সেই বাড়ি ঘরে অনেকের বাড়িতে পানি ঢুকেছে, অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এবং এমন পরিস্থিতি যদি হয়, তাহলে যদি বৃষ্টি না হয়, এভাবে যদি বন্ধ থাকে, সকাল থেকে কিন্তু বৃষ্টি নেই বলা যায়। একেবারে একটু একটু পড়লেও কিন্তু এটা বৃষ্টি খুব ভারী বৃষ্টি হচ্ছে না। এই কারণে যদি এভাবে যদি থাকে, আশা করা যাচ্ছে এবং সত্যি নিঃশ্বাস ফেলতে পারবো বলে মনে হচ্ছে। এবং
এখানকার আশপাশের যারা আছে তাদের সাথে কথা বলেছে। অনেকের বাড়িতে চুলোয় রান্না করার মতো সুযোগও নেই। আবার প্রশাসনের পক্ষ থেকেও কিছু কিছু জায়গায় ত্রাণ তৎপরতা চলছে এবং শুকনো খাবার দেওয়া হচ্ছে। তবে এখানকার মানুষের যে অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য সহ যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন তাদের কোনো দেখা মেলেনি এবং তারা সেদিক থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি। তারা বলছেন যে যাদেরকে এত ভোট দিয়ে নির্বাচিত করেছেন কিন্তু তাদের দেখার না মেলাটা অবশ্যই দুঃখজনক, সেটি তারা বলছিলেন, অভিযোগ করছিলেন। এবং আপনি জানেন যে চকরিয়া পেকুয়ার কথা আপনি বললেন, চকরিয়া পেকুয়ার অবস্থা খুব বেশি ভয়াবহ। পেকুয়া সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা চকরিয়াতে, কারণ হচ্ছে চকরিয়া যে বান্দরবনের পার্বত্য অঞ্চলে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির এই কারণে মাতামুহুরে নদীর পানি বিপদসীমার অতিক্রম করে এখন একেবারে। এহসান, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে খাগড়াছড়ির সবশেষ খবর সম্পর্কে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, যেসব এলাকা এখনো পানিতে তলিয়ে আছে সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং যে ইউনিয়নটি রয়েছে সেখানে কয়েক হাজার পরিবার পানিবন্দী জলবদ্ধতার মধ্যে আছে এবং সেখানকার হাট বাজার সড়ক তলিয়েছে। মানুষের দুর্ভোগের পাশাপাশি মানুষ ভোগান্তিতে পড়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া যদি বলি তাহলে দীঘিনালার কবাখুলি, বাবুছড়া সহ আশপাশের যে এলাকা রয়েছে মাইনী নদীর পানি নামার কারণে সেসব এলাকা থেকে পানি নেমে গেছে এবং সাজেক, দীঘিনালা, লঙ্গদু, রাঙামাটির সড়ক যোগাযোগও স্বাভাবিক হয়েছে। তবে এই মুহূর্তে আমরা যে বিষয়টি জানাতে চাই যে মেরুং ইউনিয়নের যে ভোগান্তিতে পড়া মানুষ, সেখানে প্রায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেই সকল আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সে সকল আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় হাজারের মতো পরিবার আশ্রয় নিয়েছে, সেটা আমরা জানতে পেরেছি। সেখানে প্রশাসনের তৎপরতার পাশাপাশি স্থানীয় উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শুকনো খাবারের পাশাপাশি খাগড়াছড়ির যিনি সাংসদ রয়েছেন ওয়াদুদ মিয়া, তার পক্ষ থেকেও বিএনপি নেতা কর্মীরা সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। আরেকটি বিষয় জানাতে চাই, সেখানে দুর্ভোগে পড়া মানুষদেরকে উদ্ধার কার্যক্রমের জন্য প্রশাসন এবং সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছেন, সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি ভালো খবর দিতে চাই, সেখানে মাইনী নদীর পানি নামার কারণে মেরুংয়ের যে সবচেয়ে নিচু এলাকাটি সেখান থেকে প্লাবিত এলাকা থেকে পানি নেমে যাবে। এছাড়া খাগড়াছড়ি শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি কিছুটা কমে আসায় চট্টগ্রাম নগরীর বেশিরভাগ জলাবদ্ধ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে এখনও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে আছে। ভোগান্তিতে বন্দর নগরীর বাসিন্দারা। এদিকে চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে নিমজ্জিত। পাহাড়ি ঢলের কারণে নদীর পানি উপচে লোকালয়ে ঢুকেছে। চন্দনাইশ ও সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। ব্যাহত যান চলাচল, কোথাও কোথাও দেখা দিয়েছে যানজট। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগে দুর্গত এলাকার বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানবো, তার আগে আমরা পরবর্তী সংবাদটা জেনে নিচ্ছি। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বাঁশখালীর গুনাগড়ি ইউনিয়নের দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি, খোঁজ খবর নেন ভুক্তভোগী মানুষের। প্লাবিত এলাকার বাসিন্দাদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। জামায়াত সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, সাম্প্রতিক বন্যায় মানুষ বাড়িঘর, ফসল ও সহায় সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পার্বত্য এলাকার বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা আরও একবার চট্টগ্রাম যাব এবং এ বিষয়ে চট্টগ্রাম থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, এখন আবহাওয়া কেমন দেখছেন? প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যদি বৃষ্টি থেমেছে তবু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চট্টগ্রামের সাতকানিয়া ঢ্যামসা ইউনিয়নে আছি এবং এখানে আপনি নিশ্চয়ই, আমি একটু যদি আমার সহকর্মীকে দেখাতে বলি যে পুরো এলাকা, বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ঘরবাড়ি থেকে শুরু করে মসজিদ, স্কুল, কলেজ সবগুলোই কিন্তু একেবারে পানিতে নিমজ্জিত এবং এই চিত্র এখানকার মাইলকে মাইল পুরো জায়গা একই চিত্র। এবং এখানে কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক এসেছেন, তিনি যারা স্থানীয় মানুষজন আছেন তাদেরকে এই জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তিনি এখানে কিন্তু এসেছেন এবং যে পুরো এলাকার চিত্রটা একেবারে বিবর্ণীয়। সাধারণ মানুষজন বলছেন এই কয়েকদিনের ভিতর আজ তারা প্রথম ত্রাণ পেলেন এবং এই ত্রাণ সামগ্রীতে তাদের যে সহায়তা হবে তার চেয়ে বেশি তারা বলছেন যে এটি নিয়মিত যদি তাদেরকে প্রদান করা হয় তাহলে তাদের দুর্ভোগ দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। একেবারে দেখাতে পাচ্ছি মসজিদ থেকে শুরু করে ঘর বাড়ি, দোকানপাট, স্কুল, কলেজ, মানে সব কিছুই পানিতে নিমজ্জিত। আমরা একটা বোটে আছি, সাময়িকভাবে বোটে অবস্থান করে আমরা দেখানোর চেষ্টা করছি যে পানির যে তোড়টা, এখানে আমরা যে বোটটাতে আছি এটিও বেশ মানে একেবারে বলতে চলে যে আমরা দোলাদলির মধ্যে আছি, কারণ পানির কিছুক্ষণ পরপরই দেখছি পানির কিছু কিছু ঢেউ আসছে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের দুর্ভোগটাও আমরা বুঝতে পারছি। পাশাপাশি এই দুর্ভোগ কাটাতে সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজন, সেটা কিন্তু তাদের কথায় আমরা বুঝতে পারলাম। জ্যোতি। জুবাইদ, আপনাকে ধন্যবাদ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতরাতে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম, তলিয়ে যায় সদর উপজেলার চরহামুয়া, কালীগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তবে সকাল থেকে পানি নামতে শুরু করে, এখনও জলমগ্ন কয়েকশো একর ফসলি জমি। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এদিকে মৌলভীবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ধলাই নদীর জল বইছে বিপদসীমার নিচে, তবে মনু নদের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা এলাকা লই লইব ইধার থেকে আরো অন্য পাশের গ্রামে গেলে পানি যাইব। তো বাংলাদেশে সোমা পানি যাইতেছে, মানুষ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। বাচ্চা হাচ্চা লইয়া, সংসার লইয়া, খেয়ে খাওয়া, খেয়ে লওয়া, আমরা বড় অসহায় আছি। শেরপুরে ভারী বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চল। বসতবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়েছে পানিতে। সকাল থেকে বৃষ্টি না হলেও নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবেছে ঝিনাইগাতির বেশ কয়েকটি গ্রাম। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এ বিষয়ে জানাতে হবিগঞ্জ থেকে সহকর্মী প্রদীপ দাস সাগর সরাসরি যোগ দিচ্ছেন। প্রদীপ, খোয়াই বাঁধের ভাঙন রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হলো এবং প্রশাসনের কর্মকর্তারা কি বলছেন? যদি আসলে এখন পর্যন্ত খোয়াই নদীর যে ভাঙন সেটি মেরামতে বা রোধে কোনো কার্যকর পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আর সকালবেলা পানি উন্নয়ন বোর্ডের দুজন কর্মকর্তা এখানে এসেছিলেন, কিন্তু তারা আসলে রোধে বা মেরামতের বিষয়ে কোনো কাজ আসলে তারা করেননি। আর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটুকু বলা হয়েছে যে 3টি স্থানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, একটি হাই স্কুল, একটি ইউনিয়ন পরিষদ এবং একটি মসজিদে যারা প্লাবিত লোকজন যারা সেখানে উঠেছেন তাদের জন্য গতকাল রাতে শুকনো খাবারের সরবরাহ করা হয়েছিল এবং আজ সকালবেলা তাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে। এর বাইরে আসলে তেমন কিছু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর এখানে যে বিষয়টা আসলে ঘটেছে, এই জায়গাটি থেকে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়রা বলছেন এই বালু উত্তোলন এর আগে একবার প্রশাসন বন্ধ করলেও সম্প্রতি আবার অদৃশ্য কারণে সেটি অনুমোদন দেওয়া হয় এবং তারপরে মূলত তাদের যে শঙ্কা যে এইটি থেকেই হয়তো এই বাঁধের যে ভাঙন সেটি হয়তো হতে পারে। তারা যেটি চাইছেন যেন দ্রুততম সময়ের মধ্যে যেন তাদের যে বাঁধ ভবিষ্যতে আর এই ধরনের ক্ষতির সম্মুখীন তাদের হতে না হয়, সেজন্য যেন এখানের বাঁধের যে রক্ষণাবেক্ষণ সেটি যেন দ্রুত করা হয়, সংস্কারটিও যেন দ্রুত করা হয়। জ্যোতি। প্রদীপ, আপনাকে ধন্যবাদ।
বর্ষার শুরুতেই পদ্মা ও যমুনার আগ্রাসনে বিপর্যস্ত মানিকগঞ্জের নদী তীর। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি আর রাস্তাঘাট। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ। এক রাতেই রহিমা বেগমকে নিঃস্ব করে দিয়েছে আগ্রাসী যমুনা। মোবাইল ফোনে স্বজনদের সেই খবর জানাতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। এবার নিয়ে 7 বার নদী ভাঙনের শিকার হলেন। প্রতিবারই নতুন করে ঘর বেঁধেছেন, দেখেছেন নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সহায় সম্বল যা ছিল সর্বস্ব কেড়ে নিয়েছে নদী। রহিমা বেগমের মতো দৌলতপুরের বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের অনেক পরিবার গেল কয়েকদিনের ভাঙনে হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। এখন যমুনার তীর জুড়ে চলছে শেষ সহায়টুকু বাঁচানোর মরিয়া চেষ্টা। ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোনো কিছুই বের করতে পারিনি। মানে এক কথায় ছেলের যে ফুটবল খেলে সে ফুটবলটাও আমার চলে গেছে, পায়ের জুতাটাও পর্যন্ত নিতে পারে। 2টা ঘর ছিল অলরেডি মনে করেন ঘুমান্ত অবস্থায়, মনে করেন নদীতে আপনি মনে করেন বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে চর কালিকাপুর ও সুকুরিয়া দাখিল মাদ্রাসা। একটি 4 তলা ও একটি 3 তলা ভবন থেকে এখন নদীর দূরত্ব মাত্র কয়েক মিটার। ভেঙে পড়েছে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের একাংশ। হুমকির মুখে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। দক্ষিণ সাইড থেকে ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার কাছে চলে আসে, মাত্র 5 মিটার দূরে আছে এখন নদী। আমলিক লোকজন কাটাইতো, এখন আমি মনে করি বর্তমান যারা রাজনৈতিক দলের আছে তারা এটা কাটাচ্ছে, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমাদের কাছ থেকে ভোট নিয়ে যায় এবং এইখানে যে নদীর যে একটা শাসন করা দরকার বলে যায়, কেউ শাসন করে। সরকারের কাছে আবেদন, আমাদের যদি এখনো জিও খোলাইতো তাহলে নদী ভাঙন তো এখন রোধ পেতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনার ডান তীরের দীর্ঘ চরাঞ্চলে নদী শাসন প্রকল্প বাস্তবায়ন সহজ নয়। আপাতত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্টাডির ভিতরে এনে আমাদের পুরো এলাকাটাকে আমাদের নদী ভাঙন প্রতিরোধে কাজ করতে হবে, তখনই এই এলাকার মানুষ জীবনে তার মান উন্নয়ন পাবে। অথবা এভাবে প্রতি বছর এবং প্রতিটা সময় তাদের ভোগান্তি থেকে যাবে। বর্ষার শুরুতেই এবার পদ্মা যমুনার ভাঙনে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার অন্তত 30টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকার ভিটেমাটি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। প্রায় 1.5 যুগ ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও বেতন ভাতা পাচ্ছেন নড়াইলের এক শিক্ষক। তার সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অনুপস্থিত শিক্ষক পীযূষ কান্তির দাবি, এসবের কিছুই তিনি জানেন না। অন্যদিকে গোপন ক্যামেরায় প্রধান শিক্ষক স্বীকার করলেন তার ইশারাতেই চলছে এমন অনিয়ম। এক পর্যায়ে সংবাদ প্রকাশ না করতে সাংবাদিক ম্যানেজের চেষ্টাও করেন প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ। নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়। বাহির থেকে বিদ্যালয়টি অন্য 8-10টি স্কুলের মতোই সাধারণ। অবাক হতে হয় শিক্ষক কর্মকর্তাদের অভিযোগের পর। শিক্ষকদের হাজিরা খাতায় রয়েছে পীযূষ কান্তি ঘোষ নামে একজনের নাম। 1 দশকেরও বেশি সময় ধরে যারা স্কুলটিতে কাজ করছেন তারাও কেউ এই ব্যক্তিকে দেখেননি। অথচ প্রতি মাসেই পীযূষের অ্যাকাউন্টে যাচ্ছে বেতন ভাতা, এমনকি তা উত্তোলন করা হচ্ছে। পীযূষ কান্তি ঘোষ এখানে একটা ইতিহাস, পীযূষ কান্তি ঘোষ একটা নাম। সে এখানে দীর্ঘদিন কাগজে কলমে আছে, কিন্তু কোনোদিনই সে বিদ্যালয়ে আসে না। কখনই আমরা তাকে দেখিনি। আমার বয়স চাকরির এই 12 বছরে আমি কখনো তাকে দেখিনি। আমি এই বিদ্যালয়ে চাকরিরত অবস্থায় আছি 11 বছর, কিন্তু পীযূষ কান্তি ঘোষকে আমি কখনো দেখিনি। অথচ এমপিও শিটে নাম দেখেছি, হাজিরা খাতায় তার নাম দেখলো সই নেই, অথচ তার বেতন উত্তোলন করা হয়। ইনি এখন ঢাকাতে মার্কেটাইন ব্যাংকে ব্যবস্থাপনা শাখায় চাকরি করেন, এখানেও চাকরি করেন। এখানেও অনেক প্রমাণ রয়েছে যে তার বেতন এখান থেকে উত্তোলন করা হয়। 2006 সালে এখানে আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ পান পীযূষ কান্তি ঘোষ। চাকরি এমপিভুক্ত না হওয়ায় 3 বছর পর জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় পাড়ি জমান পীযূষ। সেখানে বেসরকারি একটি ব্যাংকে কর্মরত রয়েছেন তিনি। কিন্তু 2013 সালে তার বিদ্যালয়ের চাকরি এমপিভুক্ত হয়। 2016 সালে অত্র বিদ্যালয়ে যোগদান করি। যোগদানের পর থেকে পীযূষ কান্তি ঘোষকে আমি দেখিনি। কাগজ কলমে নাম থাকা সত্ত্বেও তার বেতন উত্তোলিত হয়। আমি আমাদের স্কুলে কখনো পীযূষ নামে কোনো টিচারকে, আইসিটি টিচারকে আমি স্কুলে দেখিনি, এমনকি আমাদের কোনো ক্লাসও হয়নি আইসিটি। যে শিক্ষক এখানে উপস্থিত নেই, এইখানে কম্পিউটার শিক্ষক হিসেবে টাকা তুলতেছেন, বেতন তুলতেছেন,
যার বিপরীতে আমরা কম্পিউটার শিক্ষা পাচ্ছি না। এমপিও আর আগের থেকে উনি বেতন টেতন কোনোদিন উঠায়নি, কিন্তু তার নামে তো বেতন উঠে যাচ্ছে নিয়মিত। এটা কর্তৃপক্ষই দায়ী হবে। পীযূষের বক্তব্য, এসবের কিছুই তিনি জানতেন না এবং ব্যাংকে আসা বেতনের টাকা তিনি উত্তোলনও করেননি। এটা আমি এর আগে জানতাম না, ইদানিং শুনতেছি নাকি ওখানে এমপি হইতে হওয়ার পরে ওখানে বেতন নাকি তুলাতুলিও করিতে কমিটি হেডমাস্টার মিলাইয়া বর্তমান যে হেডমাস্টার এইসব শুনেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি ঘোষ, যিনি সম্পর্কে আবার পীযূষের মামাতো ভাই, তার কাছে প্রশ্ন করতে গেলে ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় অকপটে স্বীকার করলেন পীযূষের রেখে যাওয়া চেক বই দিয়ে তিনিই অর্থ উত্তোলন করতেন। এ সময় প্রতিবেদন না করার জন্য সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করেন তুষারকান্তি ঘোষ। একজন প্রধান শিক্ষকের এমন গর্হিত কাজ অত্যন্ত লজ্জাজনক বললেন জেলা শিক্ষা কর্মকর্তা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর, সবার জন্য লজ্জাকর যে একজন শিক্ষক স্কুলে না গিয়ে, স্কুলে চাকরি না করে সে তার বেতন বিভিন্নভাবে উত্তোলন করা হয়েছে তার নামে। যাচাইয়ের প্রেক্ষিতে আমরা এই ঘটনা কিছুটা সত্যতা পেয়েছি। আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি এবং আশা করি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 1948 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 401 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।